আজকের গল্প এমনও তো হয়। লেখিকা পৃথা সামন্ত। রাত এখন 2টো। চুপ করে নিজের ঘরে বসে সুহানি, বিছানার উপর গুটিসুটি, হাঁটুতে নিজের মুখ গুঁজে। এখনও কি কাঁদছে? পিঠটা একটু যেন ফুলে ফুলে উঠছে থেকে থেকে। বোধহয় এখনও কেঁদে চলেছে মেয়েটা। একটু আগে আবির জানিয়ে দিয়েছে যে এই সম্পর্ক টেনে নিয়ে বেড়ানো ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। 3 বছরের সম্পর্ক, সম্পর্কের টুকরো টুকরো নানান স্মৃতি, কোনো কিছুই আবির আর মনে রাখতে চায় না আজ। কলেজের সেই শুরুর দিন থেকে আবিরের সাথে সুহানির বন্ধুত্ব গভীর হতে হতে কখন যে ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল মনে নেই সুহানির। শুধু স্মৃতিগুলো এসে সব কিছুকে কেমন যেন ভাসিয়ে নিয়ে যায়। একটা চাপা কষ্ট ভিতরটাকে দুমড়ে মুচড়ে দিতে থাকে যেন। আরক্ত চোখ দুটো মেলে মুখটা তোলে সুহানি। কয়েক বছর আগের মায়ের শেষ ছবিটার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। জমে থাকা বাকি কান্নারা হু হু করে ঝরতে থাকে ওর 2 চোখ থেকে। মাসখানেক আগে রুমির মুখে প্রথম শুনেছিল আবিরের নতুন সম্পর্কের কথা। পাত্তা দেয়নি তেমন। রুমি ওদের দুজনেরই বন্ধু। তবে রুমির যে আবিরের প্রতি একটা দুর্বলতা ছিল জানতো সুহানি। তাই ভেবেছিল ওরকম কিছু একটা হবে হয়তো। বিশ্বাস এতটাই ছিল তখন নিজের উপর, আবিরকে জিজ্ঞেস পর্যন্ত করেনি ও। এরপর আবিরের বন্ধু সোহমও একদিন একই কথা বলেছিল ওকে। প্রথম সন্দেহের বীজ বপন হয়ে যায় সেদিনই। আবিরকে ফোন করে, বল আবির, আমার কিছু জানার ছিল তোর থেকে। কি বল? তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? হঠাৎ কি লুকোবো? কি সব জিজ্ঞেস করছিস? আজ সোহমের সাথে দেখা হয়েছিল। সোহম বলেছে? না, কথা হয়নি। কেন, কি হয়েছে? তুই নিজে আমাকে বলবি না আমি বলবো? কি তখন থেকে হেয়ালি করছিস বলতো? কাজ আছে আমার, বাজে সময় নষ্ট করতে পারছি না বস, রাখছি। সোমলতাকে? কিছুক্ষণ অপ্রান্ত চুপ, তারপর উত্তর এলো, সোমলতা আমার বন্ধু। কেন? শুধুই বন্ধু? হ্যাঁ, শুধুই বন্ধু। তুই কি আমাকে সন্দেহ করছিস? এই নামটা তোর মুখে তো আগে কোনোদিন শুনিনি। আরে এই তো কিছুদিন আগে আলাপ হলো। দারুণ গান গায় জানিস। আমি তো জাস্ট। চুপ করে যাই হঠাৎ করে আবির। তুই জাস্ট কি আবির? ফিদা হয়ে গেছিস? বড্ড বেশি বাজে বকছিস জানিস। তাই না রে? আচ্ছা আবির, তোর মনে আছে একটা সময় আমার প্রচুর ছেলে বন্ধু ছিল, শুধুই বন্ধু, নির্ভেজাল। তুই প্রায় তাদের নিয়ে ঝগড়া করতিস আমার সাথে। ওই ঝগড়াটার নাম দিয়েছিলি পজেসিভনেস। আমি ভাবতাম সত্যিই বুঝি। আস্তে আস্তে দূরে ঠেলে দিয়েছিলাম ওদের। শুধু তোর সাথে কথা বলতাম, তোর জোকসে হাসতাম। তুই ছাড়া আর কোনো ছেলে বন্ধু ছিল না আমার। মনে আছে নিশ্চয়ই তোর? আছে, তাতে কি হলো? আজ যদি আমি তোর সাথে ঝগড়া করি, যদি বলি আমিও পজেসিভ, কথা বলিস না কোনো সোমলতার সাথে, দূরে ঠেলে দিবি তুই তোর ওই সোমলতাকে? দেখেছিস, বড্ড বাজে বকছিস তুই আজ। হ্যাঁ, তাই হবে হয়তো। চল রাখি, তোর অনেকটা মূল্যবান সময় নষ্ট করলাম। সেদিন সুহানি বুঝেছিল সোমলতা আবির নিছক বন্ধু নয়, আরও বেশি কিছু। আবির স্বীকার করেনি, কিন্তু ওর কথা বলার ধরন, উদ্ধত ভাব আর বিরক্তি বুঝিয়ে দিয়েছিল সোমলতা আবিরের জীবনে সত্যিই এসেছে। সেদিনও একলা ঘরে লুকিয়ে কেঁদেছিল সুহানি। বাবা ব্যস্ত নিজের কাজে, সারাদিন ল্যাবে। সংসার, নিজের মেয়ে, কোনো দিকেই খেয়াল নেই তাঁর। কি এক মহামারীর ওষুধ আবিষ্কারের খেলায় মেতে সারাদিন। খেতে দিলে খান, না দিলে খান না। রাতে শুধু নিজের ঘরে ঘুমান। মা যখন ছিল, বাড়ি বলে মনে হতো বাড়িটাকে। কত সুন্দর করে সাজিয়ে রাখত। প্রতিদিন আদর করে ঘুম ভাঙাতো সুহানির। মন খারাপ হলে মা ঠিক কোনো না কোনোভাবে মন ভালো করে দিত। আজ যদি মা থাকতো, কখনো এভাবে কষ্ট পেতে দিত না সুহানিকে। সেদিন এইসব ভাবছিল সুহানি। কিছুদিন আবিরকে এড়িয়ে এড়িয়ে চলল ও।
কিন্তু তারপর বুঝলো তাতে আবিরের উপর বিশাল প্রভাব কিছু পড়ছে না। রুমিকে কোনোদিন পছন্দ না করলেও সেদিন সুহানি রুমির কাছেই গেল। ছুটির পর দেখা করলো দুজনে একটা কফি শপে। যখন বলেছিলাম তখন তো উড়িয়ে দিয়েছিলি আমার কথা। দেখলি তো বেশি বিশ্বাসের ফল কি হয়। তুই ঠিক কি জানিস আমাকে বল রুমি। আই নিড টু নো। বেশি কিছু জানি না, যতটা জানি বলছি। সোমলতা মিত্র মেয়েটার নাম। ওয়েট, তোকে ফটো দেখাচ্ছি। একটা প্রোফাইল খুলে দেখালো রুমি, সোমলতা মিত্র। তারপর বলতে থাকলো, গান গায় মেয়েটা, শুনেছি ভালোই গায়, প্রোগ্রাম করে। আবিরের সাথে কবে থেকে আলাপ সেটা ঠিক জানি না, বাট দে আর ক্লোজ। ছবি দেখেছিলাম মেয়েটার প্রোফাইলে দুজনের, বাট পরে দেখলাম ডিলিট করে দিয়েছে। তখনই বলেছিলাম তোকে, তুই তখন। সোমলতার ছবিটা তখনও সুহানির সামনে ছিল। খুঁটিয়ে দেখছিল ও ছবিটা, খুঁজছিল বিশেষত্ব, যা হয়তো ওর মধ্যে ছিল না, বা হয়তো আবির ওর মধ্যে খুঁজে পায়নি। ফোনটা রুমিকে ফেরত দিয়ে ও বলল, থ্যাঙ্কস রুমি। একই সাথে রাগ আর কষ্ট যখন হয় তখন ঠিক কেমন লাগে জানতো না সুহানি। সেদিন বুঝেছিল কিছুটা। ফোন করেছিল আবিরকে, ব্যস্ত আবিরের তখন ফোনটাও ব্যস্ত ছিল। কল ব্যাক করেছিল আবির। বল। সুহানি চুপ। কি রে, কি বলবি বল। কেন করলি আবির এরকম? কি করিনি আমি তোর জন্য? বল, কি করিনি? কান্নায় বিকৃত হয়ে যাচ্ছিল সুহানির কথাগুলো। শান্ত হ, কি হয়েছে? কাঁদছিস কেন? কান্না ভুলে অবাক হলো সুহানি। বলল, তুই জানিস না? তুই না বললে জানবো কেমন করে? তোর আমাকে বড্ড বোকা মনে হয় না রে? উফ, তুই কি আজকাল এইসব বকার জন্য ফোন করিস আমাকে? দেখা কর আমার সাথে। এখন হবে না, বিকেল 5টা, মোহরকুঞ্জ। রাখছি। ফোন রেখে দিয়েছিল সুহানি। মায়ের আলমারি থেকে কালো লাল একটা শাড়ি বের করে পরেছিল সুহানি। চোখের পাতায় ঘন কাজল, মানানসই কিছু অ্যাক্সেসরি, কানের হাতের, আবিরের দেওয়া গিফটস। মোহরকুঞ্জের সামনে দাঁড়িয়ে আবির দেখতে পাচ্ছে সুহানি। দাঁড়ালো সামনে গিয়ে। আবির দেখছে ওকে অপলক। বলল সুহানি, ভিতরে চল, বসবো চল। পছন্দ মতো একটা বেদিতে বসলো ওরা। সুন্দর লাগছে তোকে শাড়িতে। শাড়িতে তুই আমায় আজ প্রথম দেখছিস না আবির? এসব বরং তোর সোমলতাকে বলিস। আবার সেই এক কথা। চুপ কর আবির। আর কত মিথ্যে বলবি রে তুই? প্রথমে রুমি, তারপর সোহম। রুমি আমাকে সব বলেছে তোর আর সোমলতার ব্যাপারে। ছবিও দেখিয়েছে ওর। তোরা তো একসাথে ফটো পোস্ট করেছিলি, আবার ডিলিট করে দিলি কেন? ভয় পেলি? আমার ভালো লাগে সোমলতাকে, সেটা সত্যি, বাট আমি তোকেই ভালোবাসি, বিশ্বাস কর। ছি, তুই এরকম? এত সস্তা? তুই একই সাথে দুজনকে নিয়ে খেলতে চাস, নাকি আমাকে জাস্ট সামনে রেখে তলায় তলায় ওই মেয়েটার সাথে? বিশ্বাস কর সু, আমি তোকে বলতামই, মানে হঠাৎ করে এমন হয়ে গেল। মানে শোন আবির, আমাকে আর মানে বোঝাস না, ফর গডস সেক। আমি আজ এখানে প্রেম করার জন্য তোকে ডাকিনি, কয়েকটা কথা ক্লিয়ার করার জন্য ডেকেছি। তোকে আমি বাধ্য করতে পারি না আমাকে ভালোবাসতে, করতে চাইও না। তবে যেটা করছিস সেটা মানতে পারছি না। অনেক কিছু করেছি আমি তোর জন্য, তখন হয়তো তুইও করেছিলি, অস্বীকার করছি না। একদিকে আমি, অন্যদিকে ওই মেয়েটা। কি মনে করিস তুই নিজেকে? শোন, তোর সাথে ব্রেকআপ হলে কষ্ট হবে জানি, সহ্য করে নেব। মাকে হারালাম, সেটা যখন সহ্য করতে পারছি, এটাও পারবো রে। তুই ভাব কাকে বেশি প্রয়োজন তোর। সময় নে দুদিন, তারপর বলিস। চলি রে। পিছনে ফিরে দুপা এগিয়ে গিয়ে আবার এসে দাঁড়ালো আবিরের সামনে। আবির তখনও বসেই ছিল। সুহানি বলল, আজ যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের শাড়ি। মায়ের খুব প্রিয় ছিল এটা, আমারও। আজ বারবার মনে হচ্ছিল বোধহয় আজই তোর সাথে আমার শেষ দেখা, তাই শেষবারের মতো তোর জন্য সেজেছিলাম।
এখনো কত বোকা না রে আমি। আবিরকে মোহরকুঞ্জে ফেলে রেখে চলে এসেছিল সুহানি। দুটো দিন কিভাবে কেটেছে জানে শুধু সুহানি নিজে। কি কি চলছে মনের ভিতর তা জানেন কেবল ওর ঈশ্বর। আজ ফলাফল জানার দিন। চুপ করে সোফায় বসেছিল ও। কত কিছু মনে পড়ে যাচ্ছে, কত মুহূর্ত। ফোন বাজলেই চমকে উঠছে সুহানি আজ। 3 বছরের নিয়ম ভেঙে আজ প্রথম ওর মনে হচ্ছিল যদি আজ আবিরের ফোনটা না আসে। আজ প্রথমও চাইছিল যেন আবিরের ফোনটা না আসে। ঘড়ির কাঁটা যত ঘুরছিল মনের ভিতর ভয়টা আরও জাঁকিয়ে বসছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল। অন্ধকারে বসেছিল সুহানি। হঠাৎ একটা সরু আলোর রেখা এসে পড়েছিল সামনে। বাবার ঘরের দরজা খোলা। বাবা বেরিয়ে আসছে। অন্ধকারে বসে আছিস কেন? এমনি। দাঁড়া, আলোটা জ্বালিয়ে দিই। আলোটা জ্বালিয়ে সোফায় এসে বসলেন সুহানির বাবা, বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর অমিতাভ দত্ত। তুমি আজ এই সময়ে বাইরে এলে? কিছু লাগবে? না, এমনি। তুই এরকম ঘর অন্ধকার করে কেন বসেছিলি? মায়ের জন্য কষ্ট পাচ্ছিলি নিশ্চয়ই। সেটা নতুন কি বাবা, রোজই পাই, কিন্তু কারোকে তো বলতে পারি না। তুমিও ব্যস্ত থাকো কাজ নিয়ে। জানি, আমি সময় দিতে পারি না তোকে। তোর সব কিছু বরাবরই তোর মাই তো সামলাতো। হঠাৎ চলে গিয়ে সব এলোমেলো হয়ে গেল। ফাইনালটা শেষ হলে কোথাও একটা ঘুরে আয় না। কোথাও তো যাস না। যাবি? বন্ধুদের সাথে ঘুরে আয়। আমার কোনো বন্ধু নেই বাবা। কোনো বন্ধু নেই? এ কেমন কথা সোহা? ছোট থেকে বড় হলি বন্ধু নেই? তোর বন্ধুরা তো আমাদের বাড়িতেও এসেছে। তখন তোর মা ছিল, তোর জন্মদিনেও তো। ওসব অনেক পুরনো কথা বাবা। এখন আমার কোনো বন্ধু নেই। আর আমি কোথাও ঘুরতে যেতেও চাই না। কোনো দিন তো সময় হয় না তোমার আমার সাথে কথা বলার। হঠাৎ আজই কেন ইচ্ছে হলো আমার সাথে কথা বলার? কিছু বললেন না ডক্টর দত্ত। একটু পরে সুহানি নিজেই বলল, সরি বাবা, আমার ব্যবহারে কষ্ট পেও না। আমি আজ একটু খারাপ আছি, তাই এই রকম বলে ফেলেছি। আমি একটু ঘরে যাচ্ছি। নিজের ঘরে চলে এসেছিল সুহানি। বারবার চোখ চলে যাচ্ছিল ফোনের দিকে। রাত হচ্ছিল। ঘড়ির কাঁটা দ্রুত গতিতে সরে যাচ্ছিল। হঠাৎ বেজে উঠল ফোনটা। লাফিয়ে উঠে ফোনটা ধরল ও। হ্যাঁ আবির, বল। তুই জিতলি সু। মানে? আমি সোমলতাকে জানিয়ে দিয়েছি যে আমি শুধু আর শুধুই তোকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি। এবার তুই হ্যাপি তো? জানিস আবির, আজ অনেকক্ষণ বাবার সাথে কথা হলো। বাবা বলছিল, ফোনে রিং হচ্ছে। ফোনেই তো কথা বলছে ও। তাহলে আবার কি করে রিং হচ্ছে? বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখল আবির কলিং। পুরো ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো ওর। ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল সুহানি, আর আবিরের সাথে কথা বলছিল স্বপ্নে। বাস্তবতা তো এবার দেখতে পাবে। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল। হ্যালো? হ্যাঁ, ভেবে জানাতে বলেছিলি। ভেবেছি, বল। সরি রেশু। সরি সুহানি, অনেক ভেবে দেখলাম আমরা বন্ধু হিসেবেই ঠিক আছি রে। লাইফ পার্টনার হিসেবে সোমলতা মাস মোর বেটার দ্যান ইউ। কিছু মনে করিস না প্লিজ। দেখ, নিজের লাইফ পার্টনারকে সিলেক্ট করার রাইট তো সবারই থাকে। তুইও পেয়ে যাবি কাউকে, দেখবি। আসলে সোমলতা। আর কিছু শোনার জন্য বাকি ছিল না সুহানির। ফোনটা তাই কেটে দিয়েছিল ও। আবিরও ফোন করেনি আর। নিজের মাথাটা দু হাতে চেপে ধরে মেঝেতে বসে পড়ল ও। তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে যেন মাথাটা। সব কিছু তবে শেষ হলো, নাকি অর্ধেকটা শেষ হলো? বাকি অর্ধেকটা তো এখনও বাকি। অর্ধেকটা শেষ করলো আবির, বাকিটা শেষ করার দায়িত্ব তো ওর নিজের। হোয়াটসঅ্যাপে অনলাইন দেখাচ্ছে আবিরকে। শেষবারের মতো আবিরের ছবিটা দেখলো ও। ব্লক করে দিয়েছে। ফেসবুকে গেল, টাইপ করছে আবিরের নাম। ব্লক করলো সেখানেও। ভাবলো মনেও একটা ব্লক অপশন যদি থাকতো, ঠিক এমনি করেই সেখানেও ব্লক করে দিতে পারতো আবিরকে, সারা জীবনের মতো। টপ টপ করে 2 ফোঁটা জল ঝরে পড়ল ফোনটার উপর। এখন রাত 2টো। বাবা ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। পা টিপে টিপে দরজা খুলে বাইরে বেরোলো ও।
ল্যাবের আলো জ্বলছে না। চুপি চুপি ঢুকলো ল্যাবে। কেমিক্যালের অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো। গুলিয়ে উঠল গাটা। দেওয়াল আলমারি জুড়ে থাকে কত সহস্র কেমিক্যাল। খুঁটিয়ে খুঁটিয়ে নামগুলো পড়তে থাকলো ও। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে যা ও খুঁজছিল। KCN, পটাশিয়াম সায়ানাইড। আলো নিভিয়ে নিজের ঘরে চলে এলো ও। আপাত নিরীহ চিনির দানার মতো জিনিসটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সুহানি। মাথার যন্ত্রণাটা এখন অনেকটা কম। মাইগ্রেনের সমস্যা যখনই হতো আবির পাগলের মতো করত। ক্লাস থেকে বেরিয়ে যেত, ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে আনতো, জোর করে ওষুধ খাইয়ে বাকি ক্লাস করাতো। কতবার হয়েছে এরকম? সোমলতার জন্যও কি আবির এতটাই পাগল হবে? নিশ্চয়ই হবে। আবির যখন যাকে ভালোবাসবে তখন তার জন্য এতটাই পাগল হবে। নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর খুঁজে নিচ্ছে। বিছানায় শুয়ে রয়েছে সুহানি। ছোটবেলার টুকরো স্মৃতি, মায়ের সাথে কাটানো স্মৃতি, আবিরের সাথে কেটে যাওয়া 3টে বছরের স্মৃতি ভিড় করে আসছে মনের ভিতর। ভিতরটা ক্লান্ত লাগছে, ঘুম আসছে। একটু পাশে একটা ছোট্ট ডিশে পাশাপাশি শুয়ে রয়েছে দুটো ছোট্ট ছোট্ট চিনির মতো দেখতে দানা। ঝড়ের মতো হাওয়ায় চুলের দফা রফা 3 বন্ধুর। তবু ওরা হাসছে। আকাশটা প্রায় কালো হয়ে এসেছে। সমুদ্র তীর ফাঁকা। ওরা শুধু 3 জন। কারা যেন ওদের সাবধান করে গেল, এখানে থেকো না, ঝড় আসছে। তবু বসে রয়েছে ওরা। ওরা 3 জন, 3 মূর্তি স্কুলের। সুহানি, ইপ্সিতা আর মধুশ্রী। প্রবল বেগে আছড়ে পড়ছে ঝড় সমুদ্রের উপর। ফুলে ফুলে উঠছে সমুদ্র। 3 মূর্তি ভয় পেয়েছে এবার। দৌড়চ্ছে পাড়ের দিকে। 3 জন 3 জনের হাতগুলো ছাড়ছে না এক মুহূর্তের জন্য। পাড়ে এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে ওরা। অনাবিল আনন্দে ভরে রয়েছে ওদের মুখগুলো। সকালের নরম রোদ চোখের উপর এসে পড়েছে সুহানির। চোখের পাতা মেলল সুহানি। কোথায় ইপ্সিতা? কোথায় মধুশ্রী? কোথায় সমুদ্রের পাড়? নিজের বিছানায় শুয়ে রয়েছে ও। মনে পড়ল কাল ব্রেকআপ হয়ে গেছে আবিরের সাথে। বিছানায় ডিশের উপর কাল রাতে বাবার ল্যাব থেকে চুরি করে আনা চিনির দানাগুলো এখনও পড়ে রয়েছে। হাতে তুলে নিল সুহানি ওগুলো। দরজা খুলে সোজা গিয়ে ঢুকলো বাবার ল্যাবে। এত সকালে বাবা ওঠেনি। KCN-এর শিশিটার ভিতর ফেলে দিল দানা দুটো এক এক করে। বাবার জীবনেও হয়তো দুঃখ এসেছে, মায়ের মৃত্যু। চাইলেই বাবা বেছে নিতে পারত মৃত্যুকে। এসব বাবার সাথেই তো ছিল বরাবর। তবু এমন কিছু করেনি বাবা। তার মেয়ে হয়ে ও কেমন করে করত? রান্নাঘরে গিয়ে চা বানালো সুহানি। প্রথমবার। মা ওকে কখনো রান্নাঘরে ঢুকতে দিত না। মা চলে যাওয়ার পর ইচ্ছেও হয়নি কোনো দিন। আজ হলো। খুঁজে খুঁজে চা পাতা, চিনি, দুধ জোগাড় করে বানিয়ে ফেললো। কি করছিস রে রান্নাঘরে? চা বানালাম বাবা। বাহ, দেখো কেমন হলো। হাত বাড়িয়ে কাপটা নিলেন মেয়ের হাত থেকে ডক্টর দত্ত। চুমুক দিয়ে বললেন, দারুণ হয়েছে, শুধু চিনিটা একটু বেশি। চিনির কথায় সুহানির মনে পড়ে গেল কাল রাতের ঘটনাগুলো। একটা অপরাধবোধ ছুঁয়ে গেল ওকে। বাবাকে বলল, কাল তুমি ঘুরতে যাওয়ার কথা বলছিলে বাবা, সত্যি যাবে ঘুরতে? আমি আমি কি করে যাব? কিছুদিন ব্রেক নাও, তোমারও একটা ব্রেক দরকার বাবা। আর আমারও। তোমার ইপ্সিতাকে মনে আছে বাবা? ওই যে কার্লি হেয়ার, ফর্সা করে। হ্যাঁ মনে আছে। আর একজন ছিল। 3 জন তোরা খুব বন্ধু ছিলি। হ্যাঁ, মধুশ্রী। মধুশ্রী এখন ইন্ডিয়ার বাইরে, UK তোর পিসির কাছে থেকে পড়ছে। ইপ্সিতা দেরাদুন কলেজে পড়ছে। কাল রাতে আমি ওদের স্বপ্ন দেখেছি বাবা। যাবে বাবা দেরাদুন? প্লিজ। আচ্ছা যাব। তোর এক্সাম শেষ কবে হবে জানাস? টিকিট কাটতে দেব তো। বহুদিন বাদে ইপ্সিতার নম্বর ডায়াল করছে সুহানি। হ্যালো, কেমন আছিস সোহা? চিনতে পেরেছিস তাহলে? কি যে বলিস। শোন, আমি আসছি তোর ওখানে। কবে? ফাইনালটা শেষ হলেই। বাবাকেও নিয়ে যাব। মা চলে যাওয়ার পর আমার আর বাবার একটা ব্রেক দরকার ছিল, দুজনেই নিইনি। তাই এখন দারুণ খবর, চটপট চলে আয়। আর তোর সেই আবির না হলে কি যেন একজন বয়ফ্রেন্ড ছিল, সে বাগড়া দেবে না তো? না দেবে না, বিকজ হি হ্যাজ বিন ব্লকড।
সে কি রে, হঠাৎ ঝগড়া করেছিস? না, ঝগড়া নয়, ব্রেকআপ। আমি ফাইনালি সব কিছু থেকে একটা ব্রেক নিচ্ছি, বুঝলি? না, বুঝলাম না। সবটা বেরিয়ে গেল মাথার উপর দিয়ে। আচ্ছা, গিয়ে বুঝিয়ে বলবো। তথাস্তু কন্যে, দেখা হচ্ছে খুব শিগগির। চল, বাই। চাটা অল্প ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে। কাপটা নিয়ে বারান্দায় এলো। চায়ে চুমুক দিতে দিতে ভাবল, কয়েক ঘন্টা আগেও পৃথিবীর শেষ প্রান্তে একা দাঁড়িয়েছিল ও। মনে হচ্ছিল কেউ নেই কোথাও। আর এখন আবার সব কিছু নতুন করে শুরু করতে চলেছে ও। এই শুরুটা হয়তো অন্যরকম, চেনা ছকের বাইরে কোনো কিছু। তবু আজ নিজেকে হালকা লাগছে অনেক। মায়ের হাতে লাগানো ডালিয়া গাছটায় ভারী সুন্দর একটা ফুল ফুটেছে আজ। গাছ থেকে ফুল তুললেই বকা দিত ওর মা। আজ আর বকার জন্য মা নেই, তাই ফুলটা তুলল সুহানি। নিজের ঘরে রাখা মায়ের ছবিটার সামনে গিয়ে ডালিয়া ফুলটা যত্ন করে রাখলো। বলল, চিনতে পারছো মা? তোমার প্রিয় ডালিয়া ফুল। দেখো, এখন আরও সুন্দর দেখতে হয়েছে। দেখেছো মা? চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আবার বলে, তুমি ভেবো না মা, আমি ভালো আছি। বাবাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। একটা রেজুলেশন নিয়েছি। আশীর্বাদ করো যেন পারি। মায়ের শান্ত সুন্দর মুখটা দেখতে দেখতে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ল সুহানির চোখ থেকে। চোখ মুছে সুহানি দেখল, ছবিতে মায়ের মুখটা হঠাৎ ভীষণ উজ্জ্বল, ভীষণ প্রাণবন্ত আর ভীষণ জীবন্ত হয়ে উঠেছে। ঠিক যেমন আগেও হতো। যখনই মা খুশি হতো, নিজের আঙুলগুলো মায়ের মুখে ছুঁয়ে দিল সুহানি। ছুঁয়েই থাকলো বহুক্ষণ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।